নির্বাচনে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমান ভাবি প্রধানমন্ত্রী হিসেবে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মন্ত্রী পরিষদের সদস্যদের বাছাই করে নিতে। কাজেই বিএনপির ভেতর বাইরের বিভিন্ন সূত্র মতে বিভিন্ন খবর সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে যে কারা এই মন্ত্রী পরিষদে ঢুকতে যাচ্ছে এবং কারা মন্ত্রী সভায় ঢুকছেন বিএনপির সরাসরি রাজনৈতিক দলের বাইরে থেকে, কিংবা যারা সংসদ সদস্য নির্বাচিত হননি বিএনপির এমন কোন কোন নেতা টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় ঢুকতে পারছেন। একরকম পরিষ্কার, তারেক রহমান এবং বিএনপি সংবিধানের বাইরে গিয়ে ইউনূস সরকারের প্রেসক্রিপশন মতো কোনো শপথ গ্রহণে রাজি হচ্ছেন না এবং সে কারণেই এ বিষয়টা পরিষ্কার করা হয়েছে যে মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সে শপথ তারা নেবেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন বঙ্গভবনে। এবং মন্ত্রী পরিষদ সচিব একথা জানিয়ে দিয়েছেন যে নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে সর্বোচ্চ আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বঙ্গভবনে সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতি এ শপথ পড়াবেন। তবে জানিয়ে রাখা ভালো, ইউনূস সরকার এখনো ঠিক করে উঠতে পারে নাই সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন কারা। প্রেস সচিব শফিকুল আলম আর ইউনূস সরকারের সংবিধান প্রণেতা আলী রিয়াজ তারা দুজন মিলে সংবাদ সম্মেলনে এসে বলেছেন 17 তারিখের বেশি কিছুতেই দেরি হবে না একটা সংসদ সদস্যদের শপথ পড়াতে। তবে কে শপথ পড়াবেন সেটা তারা পরবর্তীতে জানিয়ে দেবেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী আহমেদের মতো নেতা যারা কিনা বিএনপির দুর্গটা একরকম ধরে রেখেছিলেন পুরো আওয়ামী লীগ শাসনামল জুড়ে, সেই নেতারা মন্ত্রী হচ্ছেন সেটা খুবই স্বাভাবিক। এবং এরই মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো কোনো সংবাদ মাধ্যম লিখছে যে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হতে পারে। আর প্রায় প্রত্যেকটি সংবাদপত্র যারা মন্ত্রিসভা কেমন হবে তা নিয়ে খবর লিখছে, মানব জমিন, আমার দেশ পত্রিকা, সারা বাংলা, তারা প্রত্যেকেই বলেছেন যে রুহুল কবির রিজভী আহমেদকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মঈন খান, বিএনপির আগের আমলেরও মন্ত্রী, এ দুজনকে রাষ্ট্রপতি পদে বিবেচনা করা হচ্ছে সে খবর আবার দিচ্ছে মানব জমিন পত্রিকা। কিন্তু আমার দেশ পত্রিকা বিস্ফোরক খবর নিয়ে এসেছে। যে বিস্ফোরক খবর কতটা বিস্ময়কর আমি জানি না, কারণ আমি বরাবর বলছিলাম যে তারেক রহমানের ওপর যেমন একটা জাতীয় সরকার গঠনের চাপ থাকবে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ একটা মন্ত্রিসভা গঠনের চাপ থাকবে, তেমনি তার উপর চাপ থাকবে ইউনূসের সরকার থেকে কয়েকজনকে নিয়ে নেওয়ার। কারণ এদের প্রত্যেকের পক্ষে আসলে আবারও সাধারণ জীবনে ফিরে যাওয়া যেমন সম্ভব হবে না, তেমনি ইউনূস সরকারের নানা অ্যাসাইনমেন্ট পূরণের পুরস্কার হিসেবেও এদের একদলকে বিএনপির নেওয়ার একরকমের চাপ থাকবে। সেই আশঙ্কা বা সেই সম্ভাবনা আমি বারবারই ব্যক্ত করেছিলাম। এক্ষেত্রে সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ে রেখে দেওয়া হতে পারে, পরিকল্পনা মন্ত্রণালয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদকে রেখে দেওয়া হতে পারে, এই খবর যেমন আমার দেশ দিয়েছে। এবং মনে রাখবেন সালেউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ এ দুজনকেই বিএনপির পরামর্শেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সালেউদ্দিন আহমেদ অত্যন্ত ঘনিষ্ঠ বিএনপি আমলের গভর্নর ছিলেন। পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজেই সংবাদ মাধ্যমের সামনে কয়েক দফায় বলেছেন যে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেহেতু সহপাঠী ছিলেন, কাজেই তার পরামর্শে এ দফার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদে তিনি জায়গা পেয়েছেন। কাজেই এ দুজনকে বিএনপি তাদের অভিজ্ঞতা এবং বিএনপি ঘনিষ্ঠতার জন্য, বহু দশকের বিএনপি ঘনিষ্ঠতার জন্য রেখে দিতে পারেন এবং মন্ত্রিসভায় তাদেরকে আনা হতে পারে, আমন্ত্রণ জানানো হতে পারে। এই খবর যেমন আমার দেশ দিয়েছে, বিস্মিত সম্ভবত হতেই হয় যে এই খবর একরকম নিশ্চিত করে আমার দেশ পত্রিকা বলছে যে এ দুজনের বাইরে যে দুজনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিএনপি নিচ্ছে, তার মধ্যে একজন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আরেকজন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। কারণ বিএনপির ভেতরে নাকি এই আলাপ তুঙ্গে যে এরা দুজন এত ভালো কাজ করেছেন যে এদেরকে নিশ্চিত
ভাবেই বিএনপির কাজে লাগানো উচিত পরবর্তী মন্ত্রিসভাতেও। অথচ নভেম্বরে যখন মোস্তফা সরোয়ার ফারুকী নিয়োগ পেয়েছিলেন তখন কিন্তু মানে বিএনপি জামাত সকল তরফে আওয়াজ উঠেছিল যে এই ব্যক্তিকে ঠিক কে নিয়োগ দিলেন। বিশেষ করে বিএনপি ঘনিষ্ঠ সংস্কৃতি কর্মীরা রীতিমতো ফেসবুকে একের পর এক প্রমাণ হাজির করছিলেন যে আওয়ামী লীগের দশক শাসনামলে মুস্তফা সরোয়ার ফারুকী সরকারি প্রায় সকল অনুষ্ঠানে কিভাবে গুরুত্বের সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন, যোগ দিয়েছেন, আর তার স্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি মুজিব সিনেমাতে অভিনয় থেকে শুরু করে শেখ হাসিনা সহ সরকারের মন্ত্রীদের কতটা ঘনিষ্ঠ ছিলেন এবং কিভাবে তাদের সঙ্গে সকল সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে আসছিলেন। এখন এহেন মোস্তফা সরোয়ার ফারুকীকে নেওয়ার জন্য বা রেখে দেওয়ার জন্য বিএনপির ভেতরে কারা বড় ধরনের মানে তদবির করছে সেটা একটা বিষয় বটে। মানে যে কে কার তদবিরে মুস্তফা সরোয়ার ফারুকী ইউনূসের মন্ত্রিসভায় ঢুকেছিলেন যেমন জানা যায় না, তেমনি এখনো জানা যাবে কিনা আমি বলতে পারছি না যে কার তদবিরে তিনি বিএনপির মন্ত্রিসভায় ঢুকে পড়বেন বলে আমার দেশ পত্রিকা বিএনপির ভেতরের সূত্র থেকে নিশ্চিতভাবে একরকম নিশ্চিতভাবে খবর দিচ্ছে। তবে আসিফ নজরুলের বিষয়ে আমার দেশ পত্রিকা লিখছে তাকে নিয়ে স্থায়ী কমিটির কোন সদস্যের ঘোরতর আপত্তি আছে, কাজেই আসিফ নজরুল টিকে যেতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। আপনাদেরকে আমি বলেছিলাম যে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজা অনুষ্ঠানে আসিফ নজরুল যেভাবে দৌড়াদৌড়ি করছিলেন এবং তারপর তিনি যেভাবে মানে খালেদা জিয়াকে যে তার কফিন ঢাকা হয়েছিল যে পতাকা, সেই পতাকা নিয়ে তিনি যেভাবে ছুটে গেলেন তারেক রহমানের কাছে, কিংবা তিনি যখন লম্বা স্ট্যাটাস দিয়ে বসলেন যে কিভাবে তিনি সারাটা জীবন ভক্তি করে এসেছেন খালেদা জিয়াকে, কিন্তু যত ভক্তি করেছেন তত প্রকাশ করে উঠতে পারেন নাই, এসব লিখে বসলেন, তখনই আমি আপনাদের জানিয়েছিলাম যে আসিফ নজরুল স্যার অস্থির হয়ে উঠেছেন যাতে তিনি কোনো না কোনো ভাবে বিএনপির পরবর্তী মন্ত্রিসভায় ঠাঁই পান। তবে আসিফ নজরুলের চাকরিটা পাকা কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না আমার দেশ। স্থায়ী কমিটির কোনো সদস্য যে তার বিষয়ে আপত্তি করবেন সেটা খুব স্বাভাবিক, কারণ বিএনপি ঘনিষ্ঠ এবং বিএনপি সমর্থক হিসেবে যদিও বা তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছিলেন এবং বিএনপি ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবেই তার যে বিরাট পরিচিতি, তারই সুবাদে তাকে ওয়াকারুজ্জামান সেনা ভবনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠনের পুরো আলোচনায় যুক্ত করেছিলেন একেবারে 5ই আগস্ট থেকে। কিন্তু বিএনপির বরাবরের অভিযোগ ছিল যে আসিফ নজরুল কোনো দায়িত্ব পালনে বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিএনপির কোনো চাহিদার বিষয়ে কর্ণপাত করেন নাই, বিএনপির কোনো পরামর্শের বিষয়ে কর্ণপাত করেন নাই। তিনি পুরো সময় পরিচালিত হয়েছেন জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের দ্বারা। কাজেই আসিফ নজরুল শেষ পর্যন্ত চাকরিতে টিকতে পারবেন কিনা প্রশ্ন আছে। বিশেষ করে আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল যাকে নিয়োগ করেছিল বিএনপি, মানে বিএনপি সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে পদে আগস্টে নিয়োগ দিয়েছিল, 6ই আগস্টে তারা অ্যাটর্নি জেনারেল পদটা নিয়ে নেয়, কারণ তারা জানতো তারেক রহমানের বিরুদ্ধে যে শতাধিক মামলা আছে সেসব মামলা খুঁজে খুঁজে বের করে সেগুলো নিষ্পত্তি করে ফেলার জন্য অ্যাটর্নি জেনারেলের মতো গুরুতর পদে তাদের নিজস্ব একেবারে বিশ্বস্ত লোক প্রয়োজন। সেই অ্যাটর্নি জেনারেল পদে থাকা আসাদুজ্জামানকে তারেক রহমান কিন্তু নমিনেশন দিয়ে সংসদ সদস্য বানিয়ে এনেছেন। কাজেই ওই আসাদুজ্জামানকে ধাক্কা দিয়ে সরিয়ে এখন আসিফ নজরুল সত্যিই আইন উপদেষ্টা হয়ে যাবেন কিনা বলা মুশকিল। তবে তারেক রহমান যদি জায়গা দিতে চান বা মুস্তফা সরোয়ার ফারুকী, আসিফ নজরুলের মতো উপদেষ্টারা যদি তারেক রহমানের মন জয় করে থাকতে পারেন তাহলে নিশ্চয়ই কোনো না কোনো মন্ত্রণালয় তাদের জন্য খুঁজে পাওয়া যাবে। মানবজমিন শিরোনাম করেছে মন্ত্রিসভার আকার হবে ছোট। সেখানে তারা বলেছেন যে 20 থেকে 22 জনকে নিয়ে সাজানো হবে এই মন্ত্রিসভা, দক্ষ এবং অভিজ্ঞদের নিয়ে সাজানো হবে প্রাথমিক মন্ত্রিসভা। এর মধ্যে 2 জন যুক্ত হতে পারেন টেকনোক্র্যাট কোটায়, অর্থ এবং পররাষ্ট্র এই 2 মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন নির্বাচিতদের বাইরে থেকে। এরই মধ্যে জানা যাচ্ছে তারেক রহমানের লন্ডন জীবনের অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, যাকে সঙ্গে নিয়ে তিনি ইউনূসের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন 2025-এর জুনে,
সেই হুমায়ুন কবির হতে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনোক্র্যাট কোটায়, কারণ তিনি নির্বাচনে মনোনয়ন পান নাই। এখন অর্থ মন্ত্রণালয়ের ব্যাপারটিও মানব জমিন লিখছে যে টেকনোক্র্যাট কোটায় আসতে পারে। এখন ধারণা করা হচ্ছে সেটা ইউনূস সরকার থেকে সালেউদ্দিন আহমেদকে দেওয়া হতে পারে। সারা বাংলা কিন্তু বলছে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব যাবে সাবেক অ্যাটর্নি জেনারেল আইনজীবী আসাদুজ্জামানের কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যদিও বিএনপির সময়কার তারকা বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে বাণিজ্য মন্ত্রণালয় যাবে এ বিষয়ে এক রকমের স্থির ধারণা থাকবার পরেও পররাষ্ট্র মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে যাওয়াটাও একটা স্বাভাবিক সিদ্ধান্ত হতে পারে, কারণ গত কবছর ধরে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটিটা কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্ব দিয়ে আসছেন। এছাড়া এখানে আবার লেখা হচ্ছে, সারা বাংলা আবার বলছে যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ডক্টর রেজা কিবরিয়া, মানে আওয়ামী লীগের শাহ এম.এস কিবরিয়া, আওয়ামী লীগ আমলের অর্থমন্ত্রী, তার পুত্র রেজা কিবরিয়া, যিনি নির্বাচনের ঠিক আগে আগে চমক জাগিয়ে এক রকমের বিএনপিতে যোগ দিয়ে নমিনেশনও পেয়ে গেছেন এবং নমিনেশন পেয়ে বিজয়ীও হয়েছেন, এবং এখন তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে সারা বাংলা লিখছে। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সারা বাংলা বলছে সালাউদ্দিন আহমেদকে দেওয়া হবে। মানব জমিনে দেখেছি সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হয়েছে। এখানে বলা হচ্ছে সারা বাংলায় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন আব্দুল আওয়াল মিন্টু। আসলে তো বাঘা বাঘা লোকেরা আছেন, একদিকে যেমন মন্ত্রিত্বের দায়িত্ব পালনকারী অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন বিএনপিতে, তেমনি ব্যবসায় বাণিজ্যে পেশায় খুবই দক্ষ এবং সুপরিচিত বাঘা বাঘা সব ব্যক্তিরা এবার নির্বাচিত হয়ে এসেছেন। কাজে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে আব্দুল আওয়াল মিন্টুকে, এমন কথা লিখছে সারা বাংলা। নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। শিক্ষা মন্ত্রণালয় আনম ও এহসানুল হক মিলন, যিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এর আগের বার। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুকের নামও কিন্তু আছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব সারা বাংলা বলছে শামা ওবায়েদকে দেওয়া হবে। শামা ওবায়েদ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে এসেছেন এই ১.৫ দশক ধরে। তিনি যেমন তার এলাকার রাজনীতিতে সক্রিয় ছিলেন, তেমনি এই যে বিভিন্ন বিদেশি কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক স্থাপন, আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সক্রিয় সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পুরো ১৫ বছর ধরে। এখন বলা হচ্ছে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। স্বাস্থ্য মন্ত্রণালয় পাবেন ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার দীর্ঘ সময়ের চিকিৎসক, এটা এক রকমের ধারণাই করা হচ্ছিল। তারেক রহমান ভোটের দিনে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছিলেন যে আন্দোলন করেছেন যারা, তারা একসঙ্গে, তাদের সকলকে নিয়েই একটা সরকার গঠনের কথা তিনি ভাবছেন। তো তখন আবার সন্দেহ হয়েছিল যে এর মানে কি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকেও তিনি দলে নিচ্ছেন। এখন বোঝা যাচ্ছে যে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কোনো ভাগাভাগির বিষয় যে যাবেন না তারেক রহমান, যেটা তিনি রয়টার্সকে বলেছিলেন, সেটাতেই তিনি স্থির থাকছেন। আন্দোলনে একত্রে থাকা দল বলতে তিনি তার জোটের দলগুলোকে বুঝিয়েছেন। এর অংশ হিসেবে রেজা কিবরিয়া সদ্য যোগ দিয়েছেন, তিনি যেমন জায়গা পাচ্ছেন, তেমনি নিজের দল এনডিএম ছেড়ে মুসাবিন শমশেরের ছেলে ববি হাজ্জাজ যে বিএনপিতে এসে নির্বাচন করেছেন, তাকে দেওয়া হবে মন্ত্রীপদ, এমন কথা আছে। বিজেপির আন্দালিব রহমান পার্থ মন্ত্রীপদ পেতে পারেন, এ কথা আছে। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ টেকনোক্র্যাট কোটায় 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি জাফরের চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দারও আলোচনায় রয়েছেন বলে আমার দেশ পত্রিকা খবর দিচ্ছে। বিএনপির বহুল আলোচিত বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা, যিনি হাঁস মার্কায় স্বতন্ত্র দাঁড়িয়ে